আমি আর 5টা লোকের মতোই, আমি শুধু চাহিদা পূরণের উপকরণ সরবরাহ করি। এই উক্তি 3-এর দশকের কুখ্যাত মাফিয়া ডন আল কাপোনের, যাকে টিনটিন কমিক্সের চরিত্র হিসেবেও আমরা দেখেছি। সবার চোখের আড়ালে চলতে থাকে অপরাধের কারবার। একটু হিসেবের এদিক ওদিক হলেই ঝরে রক্ত, ঠিক যেমন হলো খড়গপুরে। দিনে দুপুরে তৃণমূলের পার্টি অফিসে ঢুকে গুলিতে ঝাঁঝরা করে দেয়া হলো খড়গপুরের ডন বলে পরিচিত শ্রীনু নাইডুকে। পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে 7 জনকে গ্রেফতার করেছে। তদন্তে উঠে আসছে টাকা নিয়ে বিবাদ, ঈর্ষা, পুরনো শত্রুতা, নানা কাহিনী। কিন্তু খুনের পেছনে রাজনীতিও কি আছে? খড়গপুরের পুরো চেয়ারম্যানের দাবি, এই হত্যাকাণ্ডের মাথা শঙ্কর রাও বিজেপি করত। বিজেপি বিধায়ক বলছেন নামটা প্রথমবার শুনলেন। আবার ধৃত শঙ্কর রাও যে বিজেপির সঙ্গে অতীতে যুক্ত ছিলেন তা মানছেন জেলার বিজেপির সহসভাপতি। রাজনীতি যোগের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশও। এসপি বলছেন পেছনে অনেক বড় বড় মাথা আছে। আমরা এই আলোচনার শুরুতেই দেখব কারা কেন খুন করলো শ্রীনিবাস ওরফে শ্রীনু নাইডুকে, ঠিক কি বলছে পুলিশ। দেখুন। রাজ্যে এবং রাজ্যের বাইরে একের পর এক বৈঠকে তৈরি হয় ব্লুপ্রিন্ট। জামশেদপুর থেকে ভাড়া করা হয় সুপারি কিলার, তারপর নির্দিষ্ট দিনে একেবারে প্ল্যান মাফিক অপারেশন। বুধবার দুপুরে খড়গপুরে তৃণমূলের এই পার্টি অফিসে ঢুকে ডন শ্রীনু নাইডুকে বুলেটে ঝাঁঝরা করে দেয় শত্রুরা। কিন্তু এই খুনের নেপথ্যের কারণ কি? পুলিশের দাবি, ধৃতদের জেরা করে খুনের 2টি কারণ উঠে আসছে। শ্রীনু নাইডু তার প্রথম জীবনে একজন মাফিয়া ছিলেন। লাস্ট 2 বছর বা 1.5 বছর শ্রীনুর কোনো সেরকম ইনসিডেন্ট আমরা পাইনি। রেদার আস্তে আস্তে সে মাফিয়া ছেড়ে দিয়ে একটা ইয়থ লিডারের রোল আস্তে আস্তে নিচ্ছিল। এই শত্রুরা এক জায়গায় জড়ো হয়ে ঠিক করে যে একে শেষ করে দিতে হবে। শ্রীনু নাইডু খুনের ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ 7 জনকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, শ্রীনুর সঙ্গে এদের বেশিরভাগের সঙ্গেই কিছু না কিছু নিয়ে শত্রুতা ছিল। প্রথম নাম শঙ্কর রাও। শ্রীনুর সঙ্গে শঙ্করের কোনো অনেক পুরনো শত্রুতা আছে শঙ্করের সাথে, অনেক পুরনো শত্রুতা। পুলিশের দাবি, খড়গপুর থেকে 127 কিলোমিটার দূরে বসে শঙ্কর রাও পুরো অপারেশন নিয়ন্ত্রণ করে। এর এন্টায়ার অপারেশনের ভার দেওয়া হয় শঙ্কর রাওকে। যে শঙ্কর রায় মাথা থেকে প্ল্যান করবে যে কাকে কোথায় কোন পজিশনে রাখবে ওই দিন, ওই পার্টিকুলার দিন যেদিন এই শুট আউটটা হবে। খুনের ঘটনায় দ্বিতীয় গ্রেফতার নন্দ দাস। পুলিশের দাবি, এক্ষেত্রেও কারণ সেই পুরনো শত্রুতা। নন্দ যেটা বলছে সেটা হচ্ছে শ্রীনুর সঙ্গে তার অনেক পুরনো শত্রুতা। শ্রীনুকে একটা জমি দেয় সে খড়গপুরে এবং সমস্ত ব্যবসার কাগজপত্র রেডি করে দেয়, এবং এই ব্যবসা যদি শ্রীনু করতো তাহলে নন্দর খুব লাভ হতো। কিন্তু কোনো কারণে শ্রীনু সেই ব্যবসা দাঁড় করাতে পারে না এবং পিছিয়ে আসে। নন্দ তখন ঠিক করে ওকে মারতে হবে। পুলিশ জানিয়েছে, শ্রীনুকে খুনের জন্য নন্দ এতটাই মরিয়া ছিল যে 96,000 টাকা জোগাড় করে অপারেশনের জন্য গাড়িটিও সেই কিনে নিয়ে আসে। খুনের জন্যই কেনা হয়েছিল একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি। শ্রীনু হত্যার কয়েকদিন আগে নন্দ হাই রোডের পাশে এই শোরুম থেকেই সেকেন্ড হ্যান্ড গাড়িটি কিনে নিয়ে যায়। এমনকি শ্রীনু মারা গেছে কিনা জানতে নন্দ মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে খোঁজও নিয়ে আসে। এত গেল খড়গপুরের ডনের দুশ্মনদের তালিকা। তবে শ্রীনু যাতে কোনোভাবে প্রাণে বেঁচে না যায় সেজন্য জামশেদপুর থেকে সুপারি কিলারও ভাড়া করা হয়। অপারেশনের খুঁটিনাটি ঠিক করতে শুরু হয় একের পর এক মিটিং। 2টি বৈঠক ভিন রাজ্যে, 2টি খড়গপুরে। পুলিশের দাবি, খড়গপুরের ডনকে শেষ করার ছকটা চূড়ান্ত হয়েছিল খড়গপুরে বসেই। থার্ড মিটিংও হয় খড়গপুরে। একটা লোকের বাড়িতে যে মিটিং হয়েছে 8ই জানুয়ারি 2017, জন ফ্রান্সিস, তার বাড়িতে লাস্ট মিটিংটা হয়। এটাই হচ্ছে জনের বাড়ি, এবং পুলিশ সূত্রে যেটা খবর 8ই জানুয়ারি এই বাড়িতে, এই ঘরেতেই বৈঠক বসেছিল এবং সেখানেই চূড়ান্ত হয়েছিল শ্রীনু খুনের পরিকল্পনা। সেই বৈঠকে কারা কারা উপস্থিত ছিলেন তাও খতিয়ে দেখছে পুলিশ। তারপর থেকে পার্টি অফিসের আশেপাশে শুরু হয় রেকি। কোথা দিয়ে কিভাবে হামলা হবে তা ঠিক করতে কয়েকদিন আগেই শ্রীনুর গাড়ি ধুলো উড়িয়ে কলকাতা থেকে খড়গপুরে ঢোকে। সঙ্গে সঙ্গে ইনফরমার মারফত সেই খবর চলে যায় শত্রুদের কাছে। তারাও গাড়ি নিয়ে শ্রীনুকে অনুসরণ করতে শুরু করে। শেষে শ্রীনু তার সাগরেদদের নিয়ে পার্টি অফিসে আসতেই হামলা চালায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা যে শ্রীনুকে শেষ করতে কতটা বদ্ধপরিকর ছিল তা বোঝা গিয়েছে সঙ্গে থাকা অস্ত্রশস্ত্রের বহর দেখেও। 8mm খালি কাট্রিজ,
8 পিস 9mm খালি কার্ট্রিজ, 4 পিস 1 ইঞ্চি বুলেট হেড, একটা স্টিল এমটি ম্যাগাজিন 10 cm এর, এছাড়া 5টা আর্মস। খুনে ব্যবহৃত গাড়ি ও বাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ। অধরা অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। আর এখানেই প্রশ্ন উঠছে, তদন্ত আরও গভীরে গেলে কি কোনো বড় চাঁইয়ের নাম উঠে আসতে পারে? ইতিমধ্যেই বিজেপি তৃণমূলের মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তাহলে কি শ্রীনু নাইডুর খুনের নেপথ্যে রাজনৈতিক যোগও থাকতে পারে? তাহলে কিন্তু রাজনৈতিক ঝড় উঠতেও বাধ্য। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। রাজু বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু করবো। রাজুবাবু, আমি একদম কোট আনকোট পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ভারতী ঘোষের বক্তব্য দিয়ে শুরু করছি। সাংবাদিকরা প্রশ্ন করছেন যারা অ্যারেস্ট হয়েছে তাদের কারোর পলিটিক্যাল ইনভলভমেন্ট আছে? কোট আনকোট। এটা এই মুহূর্তে তদন্তের স্বার্থে বলছি না, আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। পরবর্তী সময় দুটো বাক্য আমি তুলছি। শ্রীনুর ক্ষমতা বাড়লে, সে একটা ইউথ লিডার হয়ে গেলে আমাদের ক্ষতি হবে, এই চিন্তা করে কতগুলো বড় বড় মাথা তারা স্টেটের বাইরে গিয়ে মিটিং করে। তৃতীয় বাক্য, ঘটনার পেছনে যারা মাথা তারা নিজেদের স্বার্থে শ্রীনুকে মারতে চেয়েছিল। তারা জানতো শ্রীনুকে মারলে খড়গপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হবে। সেই মাথাদের আমি একে একে গ্রেফতার করব। রাজনীতির ইনভলভমেন্টের ইঙ্গিত। দেখুন, প্রথম কথা হচ্ছে ভারতী ঘোষ সম্বন্ধেই চিন্তা করতে হবে। তাকে ওখানে ছোট দিদি বলে, ছোট দি বলে আর কি। এবার তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত একজন পুলিশের আধিকারিক। তিনি বলছেন তিনি যুব নেতা হতে যাচ্ছিলেন, তার মুখ থেকে বেরোচ্ছে। অদ্ভুত পুলিশের ক্যারেক্টার। আর যদি তদন্ত বা প্রমাণ করতে হয় যে কোনো রাজনৈতিক ব্যক্তি তো যুক্ত আছে, যাকে ইঙ্গিত করা হচ্ছে, আমরা তো কালকে প্রেস কনফারেন্স করেছেন, করে স্পষ্ট বলেছেন আমরা পুলিশ টুলিশ না, আমরা সিবিআই চাইছি। সিবিআই তদন্ত হোক, আমরা পুলিশের ভরসা রাখি না। পশ্চিমবঙ্গের পুলিশের ওপর ভরসা নেই, কারণ এনার মতো কিছু আধিকারিক আজকে পুলিশের মোরাল ব্রেকডাউন করে দিয়েছে। পুলিশের কেন্দ্রে সিবিআই ওপর ভরসা নেই। আমি বলছি না, আমি এখানে দেখুন পরপর যে রাজ্যের মুখ্যমন্ত্রী থানার সামনে, ভবানীপুর থানার সামনে দাঁড়িয়ে তার দুষ্টু ভাইদের, ছোট ভাইদের ছাড়িয়ে আনতে পারেন, সেই রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি। আপনি চিন্তা করুন 5 স্ট্রিট কাণ্ড। আজকে দময়ন্তী সেন কোথায় গেল, কিসের জন্য গেল? আজকে একটার পর একটা ঘটনা, যোগ্যতার সঙ্গে এখন ডিউটি করছে কিরণ গোদালা। তারপরে শিলিগুড়ির পুলিশ কমিশনারে কি হলো? আরেকটা আপনার জন্য, সুব্রত বক্সি কোনো ছোটখাটো জেলা স্তরের নেতা নন। তিনি বলছেন যে 11 তারিখে একদম বিবৃতি দিয়েছেন, খড়গপুর দলীয় পার্টি অফিসে হামলার পেছনে কোনো ভাড়া করা গুন্ডা নাকি বিরোধী রাজনৈতিক দলের গুন্ডারা রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশকে অনুরোধ করছি। এখানেই থামছেন না, আরও বলছেন বিধানসভা ভোটে খড়গপুরে যিনি জয়ী হয়েছেন তাকে পেশি দেখিয়ে শুধু খড়গপুর নয় বাংলা জুড়ে তিনি দাপিয়ে বেড়াচ্ছেন, তার ভূমিকাও খতিয়ে দেখে পুলিশকে আর্জি জানানো হয়েছে। আমি বলছি দেখুন, দিলীপ ঘোষকে স্পষ্ট নাম না করে স্পষ্ট আমরা বুঝতে পারছি তার জন্য দিলীপ দা চিন্তাভাবনা করছে যে মানহানির মামলা করার। এখানে পশ্চিমবাংলায় এখন অদ্ভুত একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। কোথায় প্লেন নামতে পারবে না, সেখানে নাকি বিজেপি চিফ মিনিস্টারকে মেরে ফেলছে। আজকে এই যুক্তি মুকুল রায় দিচ্ছে। তারপরে মূল অভিযুক্ত শঙ্কর উড়িষ্যায় আরএসএস এর ট্রেনিং প্রাপ্ত, আরএসএস এর পুরনো। আমি জানি না আপনারা কোত্থেকে তথ্য পেলেন, নথি পেলেন। আমি অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি পার্টির পক্ষ থেকে, শঙ্করের সাথে বিজেপির কোনো যোগ সাযোগ নেই। যদি প্রমাণ করতে পারেন, আমি এখানে অন ক্যামেরা বলে গেলাম, আমি পদত্যাগ করবো। আমি দ্রুত একবার দেখে নেব যে এই যোগসাজশের রাজনৈতিক চাপানুতা ঠিক কি চেহারা নিয়েছে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে। দেখুন, যারা অ্যারেস্ট হয়েছে তাদের কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট তাদের কারণে, এটা আমি এই মুহূর্তে বলছি না, তদন্তর স্বার্থে বলছি না। আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। আমি এইটুকু বলতে পারি যে ঘটনার পেছনে বড় বড় মাথা আছে। খড়গপুরে ডন শ্রীনু নাইডুর খুনের নেপথ্যে কি রাজনীতি রয়েছে? 7 অভিযুক্তের গ্রেফতারির পর পুলিশ সুপারের মন্তব্য ঘিরে এই জল্পনা তুঙ্গে। পুলিশের দাবি শ্রীনুকে খুনের পুরো ব্লুপ্রিন্ট তৈরি করে শঙ্কর রাও নামে শ্রীনুর এক পুরনো শত্রু। তৃণমূলের অভিযোগ এই শঙ্কর একদা বিজেপি করত। শঙ্কর রাও বলে যে ছেলেটার নাম আসছে, সেই ছেলেটা তো 2-3 বছর আগে বিজেপি করতো। 7 জনকে গ্রেপ্তার করেছে, কয়েকটা নাম পাচ্ছি, তাদের পরিবার প্রত্যেকে বিগত নির্বাচনে যেভাবে রিলায়েবল সোর্স থেকে খবর পাচ্ছি তারা বিজেপির প্রার্থী দিলীপ ঘোষের কাজ করেছে।
বিজেপি রাজ্য সভাপতি অবশ্য বিষয়টি কার্যত অস্বীকার করে গিয়েছেন। সেই সঙ্গে এই ঘটনায় সিবিআই তদন্তও দাবি করেছেন তিনি। জানি না কারা বিজেপি, আজ পর্যন্ত কেউ বলেনি বিজেপি বা বিজেপির সঙ্গে যুক্ত কোনো লোক আছে। সিবিআই ইনকোয়ারি হোক, তাতে সত্য উদ্ঘাটিত হবে। আমি তো শঙ্কর রায়ের নাম এই প্রথমবার শুনলাম মারা যাওয়ার পরে। কে শঙ্কর রায়? বিজেপির রাজ্য সভাপতি দাবি করছেন শঙ্কর রাওকে তিনি চেনেন না, কিন্তু পশ্চিম মেদিনীপুরে তার দলের সহসভাপতি শঙ্করকে চিনতে পেরেছেন। এখন তো কোনো সক্রিয় ভূমিকাতে শঙ্কর রাও নেই। ও আমার কাছে এসেছিল, পার্টিতে নিশ্চয়ই এসেছিল, বারণ করবো না, কিন্তু ইয়ে ছিল মোটামুটি 3-4 সাল আগের ঘটনা। শ্রীনু নাইডুর খুনে জড়িত অভিযোগে গ্রেফতার শঙ্করকে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। এখন প্রশ্ন হলো, এই শঙ্করকে জেরায় কি কোনো চাঞ্চল্যকর তথ্য বা নাম বেরিয়ে আসতে পারে? কিছু নতুন মাথা এক জায়গায় যুক্ত হয়ে এটা দেখলো যে শ্রীনু নাইডুকে আর বাঁচিয়ে রাখা উচিত নয়। শ্রীনু নাইডু ভবিষ্যতে একটা বড় ইয়ুথ লিডার হয়ে দাঁড়াতে পারে। যারা তাদের নির্দিষ্ট ভেস্টেড ইন্টারেস্টের জন্য চেয়েছিল যে শ্রীনু নাইডুকে মারতে হবে, শ্রীনু নাইডুকে মারলে খড়গপুরের বর্তমান ল অ্যান্ড অর্ডার অবস্থা খারাপ হয়ে যাবে, সেই সমস্ত মাথাদের আমরা এক এক করে গ্রেপ্তার করব। কান টানার পর এবার কি মাথা বেরিয়ে আসতে পারে? আগামী দিনে শ্রীনু খুনি কি ফের রাজনৈতিক ঝড় তুলতে পারে? ইতিমধ্যে শ্রীনু নাইডু হত্যায় সরাসরি বিজেপি রাজ্য সভাপতি তথা খড়গপুরের বিজেপি বিধায়ক দিলীপ ঘোষের দিকে আঙুল তুলেছে তৃণমূল। নির্বাচনে সিনুকে মারার হুমকি আমাদের মাননীয় দিলীপ ঘোষ দিয়েছিলেন, যে তাকে দেখে নেবার হুমকি দিয়েছিল। বিজেপি ছেড়ে যেহেতু উনি এসছেন, ওনার ওপর একটা বিজেপির রাগ ছিল। সেই রাগের পরিপ্রেক্ষিতে ওনাদের একটা লক্ষ্যই ছিল যে কিভাবে ওকে একটা শেষ করা যায়। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দিলীপ ঘোষ। ওখানকার চেয়ারম্যান আমার নাম নিচ্ছে, আমি তার নামে মানহানি মামলা করব। কি অধিকারে, কি প্রমাণে করেছে এটা বলতে পারে? খড়গপুরের ডনের ঘনিষ্ঠদের দাবি, টাকা উপার্জনের সঙ্গে সঙ্গে শ্রীনু নাইডুর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাও ছিল প্রবল। তাই হাওয়া বুঝে সে কখনো বিজেপি কখনো তৃণমূলের কাছে গিয়েছে বলে অভিযোগ। সেই শ্রীনু নাইডুর মৃত্যু ঘিরে তরজায় জড়ালো তৃণমূল বিজেপি। অর্ণব মুখোপাধ্যায় ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজুবাবু, আপনি শুনলেন প্রেমচাঁদ ঝা বলছেন 3-4 বছর আগে বিজেপিতে এসেছিল, জেলা বিজেপির সহসভাপতি। মানে এক্ষেত্রেও আমার একই বক্তব্য, কোনো সাধারণ নেতা নয়, একদম গ্রাসরুটের দলটা করা নেতা, আপনারই দলের। না দেখুন, আমি তো স্পষ্ট বললাম আপনাকে, প্রমাণ নিয়ে আসুন। কে কি বললো না বললো, আমাদের দলে মেম্বারশিপ হয়, আমাদের দলে মেম্বারশিপ হয়, দল ব্যবস্থা নেবে একদম প্রেমচাঁদ ঝার বিরুদ্ধে। একদম শোনবাবু না, আমার প্রথম কথা যেটা যে আপনারাই দেখাচ্ছেন যে শঙ্কর রাওয়ের কথা, প্রাক্তন বিজেপি যোগ ওখানকার স্থানীয় বিজেপি নেতৃত্ব স্বীকার করেছে। এখন ব্যাপার হচ্ছে যে বিজেপির এই যে ওখানে এমএলএ আছেন, গ্রাসরুট পলিটিক্সটা বিজেপি করে না। আপনার নিশ্চয়ই স্মরণে আছে 2013 পঞ্চায়েত নির্বাচন অনওয়ার 2013-14 বীরভূমে যেভাবে একটা অস্ত্রশস্ত্র আমদানি করে একটা অশান্ত পরিবেশ তৈরি করার চেষ্টা হয়েছে। এখন মারা গেছিল, এখন কার নামে করেছিল আমি বলছি, এখন মূল লক্ষ্য হচ্ছে খড়গপুরকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে নষ্ট করা, এবং তারই একটা চলছে। এবং সেখানে এমনকি 2013-14 সময় দুর্গা বাহিনীর অস্ত্র নিয়ে ট্রেনিং চলছে, সেই ছবিও কাগজে প্রকাশিত হয়েছিল। এবং খুব আশ্চর্যজনকভাবে একটা দেখছি যে যেটা দিলীপ ঘোষ বলছেন, এখানে রাজুও বলছে সিবিআই তদন্ত। এখন রাজ্য সরকার অত্যন্ত পুলিশের কৃতিত্ব বলবো যে 72 ঘন্টার মধ্যে আজকে পশ্চিমবঙ্গে যত পুলিশ স্টেশন পুড়েছে আপনাদের আমলে, বলবেন একটু বলুন, যত পুলিশ স্টেশন পুড়েছে একটা কোনোদিন কেউ বাংলার মানুষ দেখেনি দাদা। কলকাতা পুলিশের হালাত কি করে দিয়েছেন আপনারা স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করুন। সিবিআই তদন্তের কথা কেন? তার মানে সিবিআই দিলেই একমাত্র প্রমাণ। সিবিআই তদন্তের কথা বলতে হবে। অন্য কোনো আপনার এসপি দলের নেত্রী হয়ে গেছে, একবার দেখবো ঠিক কিভাবে এই যে সুমন বাবু বলছেন যে অত্যন্ত দ্রুততার সঙ্গে পুলিশ গ্রেফতার করেছে 7 জনকে, কিভাবে লিড পেয়েছে পুলিশ, কি বলছে পুলিশ দেখুন। বুধবার খড়গপুরের নিস্তব্ধ দুপুর কেঁপে ওঠে গুলি বোমার শব্দে। তৃণমূলের পার্টি অফিসের আশপাশ ঢেকে যায় ধোঁয়ায়। কেউ কিছু বোঝার আগেই ঝড়ের বেগে সেখান থেকে বেরিয়ে যায় একটি গাড়ি ও একটি বাইক। শুট আউট করে শ্রীনু নাইডু হত্যার 3 দিনের মধ্যে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করল কিভাবে? পুলিশ জানিয়েছে, তদন্তে উঠে আসা ছোট ছোট তথ্য জুড়েই এগিয়েছে তারা। প্রথমে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে মেলে গাড়ির নম্বর, যাতে জোরে দুষ্কৃতীরা হামলা চালায়।
সেই নম্বর নিয়ে পুলিশ যায় বিভিন্ন টোল প্লাজায়, কিন্তু জানা যায় এই নম্বরের কোনো গাড়ি টোল প্লাজা দিয়ে যায়নি। এরপরই পুলিশ কার্যত নিশ্চিত হয়ে যায় যে আততায়ীরা আশেপাশেই আছে। সেই মতো চন্দ্রকোনা, ঘাটাল, ঝাড়গ্রাম সহ বিভিন্ন জায়গায় নজরদারি শুরু হয়। এতেই কাজ হয়। ঝাড়গ্রাম থেকে পুলিশের হাতে প্রথম গ্রেফতার হয় নন্দ দাস। তাকে জেরা করেই পুলিশ জানতে পারে বাকি অভিযুক্তরা বিভিন্ন জায়গায় ভাগ হয়ে গা ঢাকা দিয়েছে। হামলাকারীদের একজনের হাতে গুলি লেগেছে, সে ঘাটালে লুকিয়ে আছে। ঘাটাল থেকে সেই গুলিবিদ্ধ অভিযুক্ত এবং বরুণ ঘোষ নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। নার্সিংহোমের কর্মী বরুণকে অনেকে ডাক্তার নামেও চেনে। বরুণ ঘোষ বন্দিপুর গ্রামের ছেলে। এ যখন দেখে যে এই যারা গুলিগুলো করেছে তাদের মধ্যে একজনের হাতে দুটো গুলি লেগেছে, সে তখন বাজার থেকে সব জিনিসপত্র কিনে এনে ব্লাড স্যাম্পেল জোগাড় করে সে নিজেই অপারেশন করে গুলিটা বের করার প্রস্তুতি নেয়। এর মধ্যে আবার শ্রীনু নাইডুকে খুনের অপারেশনের দায়িত্বপ্রাপ্ত শঙ্কর রাওয়ের কাছেও খবর পৌঁছে যায় তার দলের একজনের হাতে গুলি লেগেছে। সে আবার সাহায্যের জন্য একজনের হাত দিয়ে টাকা পাঠায়, কিন্তু টাকা পৌঁছে দেওয়ার আগেই সে পুলিশের হাতে ধরা পড়ে যায়। রাজেশকে জেরা করেই শঙ্কর রাওয়ের অবস্থান জানতে পেরে যায় পুলিশ। তারপর শঙ্কর এবং জামশেদপুরের সুপারি কিলারকে ধরে ফেলেন তদন্তকারীরা। They have all confessed that they have done it. মাথা কে ছিল সেটাও তারা বলেছে, যে কে পেছন থেকে তাদের সমস্ত লজিস্টিক দিয়ে, টাকা দিয়ে, ইন্ধন দিয়ে তাদেরকে সামনের দিকে এগিয়ে দিয়েছে। এই ঘটনার পেছনে যারা মাথা, সেই সমস্ত মাথাদের আমরা এক এক করে গ্রেপ্তার করব এবং আউট অফ স্টেট গিয়েও আমরা হয়তো গ্রেপ্তার করতে পারি। শ্রীনু নাইডু খুনের পর থেকে গোটা এলাকা এখনো থমথমে, আতঙ্কের ছাপ এলাকাবাসীর চোখে মুখে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। সমিতদা, কোদালকে কোদাল বলাই ভালো। আমি বলছি যে পুলিশ ভার্সন হচ্ছে যে ভালো হওয়ার চেষ্টা করছিল, ভালো কথা। অপরাধে গলিপথ ছেড়ে রাজনীতির রাজপথে হাঁটার পর তো এরকম বলাই হয়। কিন্তু আমি বলছি পেশি শক্তির এই যে মাফিয়াতন্ত্র, ঠিক যেরকম ফিল্মে, সাহিত্যে, বাস্তবেও কি পরিণতি এই রকম রক্তে ভেজা? তোমার প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে তুমি যদি পারমিশন দাও, দুটো পয়েন্ট একটু বলতে চাই। নিশ্চিতভাবে। এক নম্বর হচ্ছে, আমরা তুমি বারবার দেখাচ্ছ যে আর্মসগুলো রিকভারি হয়েছে আর কিছু বুলেট রিকভারি হয়েছে। ঠিক এই জিনিসটা দেখানো বোধহয় আমার মতে খুব ভুল। তার কারণ তুমি যখনই কিছু সিজ করবে, যার থেকে পাওয়া যাবে তোমার সঙ্গে সঙ্গে সিজ করতে হবে। সিজ করলে কিন্তু সেটা তোমার লেবেলিং অ্যান্ড প্যাকিং করতে হবে, তার সঙ্গে সাক্ষী যে অফিসার করছে সেটা কিন্তু নেই। এটা কিন্তু ইটস আ গ্রেট ডিফেক্ট অন দ্য পার্ট অফ দ্য পুলিশ। দ্বিতীয় কথা আমি যেটা বলবো, যে মাননীয় এসপি যিনি, আপনাকে আমি বলি, এ তো আর মিডিয়া গিয়ে লুকিয়ে ছবি তোলেনি, এটা এক্সিবিট হয়েছে। তোমাকে তাই বলছি, কিন্তু তুমি দেখো আবার রিওয়াইন্ডিং করে, এখানে কিন্তু কোনো সিজন নেই। কিন্তু এরকম বহু নিদর্শন আমরা, সেটা ভুল সংবাদ মাধ্যমে, সেটা আবার আপনাকে বলছি সেটা ভুল। কি দেখেছেন সেটা প্রশ্ন নয় সুমনদা, প্রশ্নটা ভুল। ওটা খুব প্লিজ সমিতদা। এক নম্বর। দ্বিতীয় কথা, একজন এসপি হিসেবে আমরা, তুমিও অনেক জানো, আমরাও দেখেছি, একজন এসপি হিসেবে উনি যে বক্তব্যটা সাংবাদিক সম্মেলনে রাখছেন, এটা আরো সংযত হওয়া উচিত ছিল। এমন অনেক কিছু উনি বলেছেন যাতে ইনভেস্টিগেশনের রূপরেখাটা তৈরি করে দিচ্ছেন উনি। এবার এই যে জায়গাটা সিসিটিভির জন্য কিন্তু এটা অনেক তাড়াতাড়ি ডিটেক্ট হয়েছে, এটা প্রশংসার যোগ্য। কিন্তু এই যে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে, দেখো এই গ্যাং ওয়ার, ভারতবর্ষে রেলের যে টেন্ডার হয়, এইটা হচ্ছে সব থেকে বড় ক্রাইম, জানো তো, সব থেকে। এবং খড়গপুরটা আজকে নয়, আজকে রামবাবুর নামটা আসছে না, তুমি কিন্তু দেখো রামবাবু সেই ভ্যাকুয়ামেই তো, সেই ভ্যাকুয়াম, এবং বাসব রামবাবু কিন্তু এখনো এর মধ্যে আছেন। তুমি ঠিকভাবে তদন্ত হয় দেখবে তার কিন্তু ফ্রেম চলে আসবে এর মধ্যে। আচ্ছা, কিন্তু এই ঘটনার মধ্যে আছেন, এই ঘটনার মধ্যে আসবে যদি পুলিশ ঠিকভাবে তদন্ত করে। আর যদি নিরপেক্ষ তদন্ত হয়, তাহলে যাদের নাম বেরোবে বলা হচ্ছে, সেটা তো নিশ্চয়ই হোক, সেটা আমরা সকলে চাইবো, তাদের সাজা হোক। একটা মানুষ, সে মানে অভিযুক্ত হোক, সে যাই করুক, সাজা হওয়া উচিত। কিন্তু দেখতে হবে এটা রাজনৈতিক মোড় যেন না নেয়। আমাদের যেটা মনে হচ্ছে যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য আমরা কিন্তু একজনের নাম বলছি না, অনেক মাথা আছে বলা হচ্ছে। এই জায়গা থেকে আমাদের এই সাসপিশনটা আসছে, যেহেতু আমরা এক সময়, আর অবস্থানের খবরটা কিন্তু খুব নিটভাবে দেওয়া হয়েছে। এই যে জায়গাগুলো ইনভেস্টিগেশনে তুমি একাধিক লোক আনতে পারো, গ্রেপ্তার করতে পারো, সেটা রাজনৈতিক কারণে হোক, প্রশাসনিক কারণে হোক, বা সত্য ঘটনার জন্য, কিন্তু 120 বি প্রুভ করা ইজ নট এ ম্যাটার অফ জোক।
120B প্রুভ করতে হলে কিন্তু সেখানে যারা ছিল তাদের মধ্য থেকে দুজন লোককে সাক্ষী করতে হবে যাতে কন্ট্রাডিকশন তবেই ক্রিমিনাল কনস্পিরেসি আসবে, আদারওয়াইজ কিন্তু শুধু এই বক্তব্য রেখে কিন্তু তুমি কেসের সলিউশন করতে পারবে না। আমি অভিজিৎ মিত্রের কাছে যাব। অভিজিৎ বাবু, এই যে ক্রিমিনাল এবং পলিটিশিয়ান নেক্সাস, এই এলাকার দখল রাখতে হবে, এলাকার দখল রাখতে গিয়ে দুষ্কৃতির দখল রাখতে হবে, যত দুষ্কৃতির যার হাতে এলাকার তত রাজনৈতিক দখলও তার হাতে থাকবে। এ তো 1 বছর 2 বছর নয়, দশকের পর দশক ধরে এটা হয়ে আসছে এবং কার্যত এই লোহার ছাঁট যেটা এটা গোটা এলাকার সমাজটাকে নিয়ন্ত্রণ করছে, কতটা ভয়ঙ্কর? সে তো বটেই। এখন এক্স্যাক্টলি ওই লোকেলটায় খড়গপুর রেলওয়ে কি কি প্রসেসে এটা হয় সেটার জন্য ইনডেপথ এটা দরকার, দূর থেকে অতটা বোঝা যায় না, কিন্তু দি ক্লোজ অ্যাসোসিয়েশন ইট ইজ হিস্টোরিক্যাল। এই যে খনি, মাইন্স ইত্যাদি, রেলওয়ে, এই যে এই সমস্ত জায়গাতে এই যে সোকল মাফিয়া ইমিডিয়েটলি একটা ঠিক যেরকম একটা অসুখ হয় না যে অমুক অমুক থাকলে একটা অসুখ হয়ে যায়, এই ব্যাপারটা কিন্তু তাই। এবং কানেকশনটা কি এইটা খুব ইনডেপথ স্টাডি কিন্তু বোধহয় এখনো হয়নি, কারণ ডিফিকাল্ট। যে যাবে সে স্টাডি করে সাস্টেইন করতে পারবে, মেরে ফেলে দেবে এই কারণে একদম। আদারওয়াইজ ইটস এ ফেবুলাস সাবজেক্ট অফ রিসার্চ। একদম, এইটা ডিসকভার্ড না হলে কিন্তু প্রতিষেধকও কোনো কালে তৈরি হবে না এবং একই ওই হত্যার রাজনীতি, একই ব্লাডশেড চলতে থাকবে। নিশ্চিত। এই তো আরেকটা জিনিস কিন্তু তুমি দেখবে যদি সঠিক তদন্ত হয় তাহলে আসবে, এর মধ্যে কিন্তু রাজনৈতিক নেতা এবং প্রশাসনের, তার মধ্যে পুলিশও থাকতে পারে বা অন্য কেউ থাকতে পারে, তাদের কিন্তু এদের সঙ্গে যোগাযোগ নেক্সাস থাকে এবং এই টাকা যেটা এই সব থেকে বেশি টাকা কিন্তু রেলওয়ে থেকে আসে, জানো তো, সব থেকে। এবং খড়গপুর একটা খুব বাজে, এটা নতুন কিছু নয়, সবাই জানে ভারতবর্ষের মধ্যে খড়গপুর ইম্পর্টেন্ট জায়গা। সুতরাং এই জায়গা যদি সঠিক করা যায় তাহলে কিন্তু অনেক লোকের মুখোশ খুলে যাবে, একদম অনেক রাঘব বোয়াল ধরা পড়বে। এই খড়গপুর এবং এই রেলের লোহার ছাঁটকে কেন্দ্র করে তার ইতিহাস এবং রক্তমাখা ইতিহাস দেখুন। প্রথম আইআইটির আঁতুর ঘর, দেশের মধ্যে অন্যতম বৃহৎ রেল ওয়ার্কশপ, বিশ্বের তৃতীয় দীর্ঘতম প্ল্যাটফর্ম। খড়গপুরের মুকুটে পালক যেমন অজস্র, তবে পশ্চিম মেদিনীপুরের এই শহরের একটি অন্ধকার রূপও রয়েছে। লোহার ছাঁটের বেআইনি কারবার ঘিরে এখানে কোটি কোটি টাকা ওড়ে, আর সেই টাকার বখরা ভাগ নিয়ে রক্ত ঝরে, প্রাণ যায়। যেমন পরিণতি হলো খড়গপুরের ডন শ্রীনু নাইডুর। নিজের এলাকায় দিনে দুপুরে শত্রুর গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে 27 বছরের এই তেলেগু যুবকের দেহ। খড়গপুর অবশ্য দুষ্কৃতীদের গ্যাংওয়ার দেখেছে আগেও। যে রামবাবুর হাত ধরে অন্ধকার জগতে শ্রীনুর উত্থান, সেও একসময় খড়গপুরের ত্রাসের অপর নাম ছিল। 80 সাল থেকে সক্রিয়ভাবে লোহার ছাঁটের কারবারের নামে রামবাবু। অভিযোগ, সে সময় রাজনৈতিক প্রভাব খাটিয়ে লোহার ছাঁট কারবারের একচ্ছত্র অধিপতি হয়ে ওঠে বাসব রামবাবু। টেন্ডার পেতে খুন, জখম, হুমকি সমস্ত অস্ত্রই রামবাবু প্রয়োগ করত। তার বিরুদ্ধে মুখ খুলবে এমন সাহস এ তল্লাটে কারও ছিল না। জোড়া খুনে রামবাবু জেলে যাওয়ার পর তার ছাঁট লোহার কারবারের রাশ হাতে নেয় শ্রীনু, তৈরি করে নিজের দল। তখন থেকেই এলাকায় ডন হিসেবে তার উত্থান। রামবাবু জেল থেকে ছাড়া পাওয়ার পর তার উপর হামলা চালানোরও অভিযোগ ওঠে শ্রীনুর বিরুদ্ধে। সেদিন মেদিনীপুর আদালত থেকে খড়গপুরের দিকে যাচ্ছিল রামবাবুর কালো স্করপিও। কংসাবতী নদীর ওপর মোহনপুর সেতু পেরিয়ে মাতকাতপুর মোড়ে ওই কালো স্করপিওটিকে তাড়া করে দুটি মারুতি ভ্যান। মারুতি ভ্যান থেকে ছুটে আসে ঝাঁকে ঝাঁকে গুলি। এই ঘটনার পরে শ্রীনুকে গ্রেফতার করে পুলিশ। শ্রীনুর পরিবারের দাবি, এরপর নাকি রামবাবুও শ্রীনুকে শেষ করার হুমকি দেয়। बोला हम भी तेलुगु है माँ, आपको माँ करके हम बुलाता है, हम भी तेलुगु, आप भी तेलुगु। आपका लड़का को बोलो हमारा वो छोटा भाई है, हमसे हाथ मिलाने को बोलो, अगर नहीं मिलाएगा तो दुनिया में तुम्हारा कला है ना। বুধবার গ্যাংওয়ারের বলি হলো খড়গপুরের ডন শ্রীনু। এই ঘটনার নেপথ্যে কি রামবাবুর কোনো হাত রয়েছে? তার কোনো প্রতিক্রিয়া অবশ্য এখনো পাওয়া যায়নি। তদন্তে নেমে সব দিকই খতিয়ে দেখছে পুলিশ। এবিপি আনন্দ। ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি যেতে যেতে দেখবো কে এই শ্রীনু নাইডু, যাকে নিয়ে একাধিক দিন এতক্ষণ ধরে আমরা আলোচনা করছি। দেখুন তো। জন্ম দক্ষিণে, জীবন শেষ হলো পূবে। ধূমকেতুর মতো উত্থান, উল্কার মতো পতন, 27 শেষ শ্রীনু নাইডু, খড়গপুরের বেতাজ বাদশাহ। রেল শহরেই বেড়ে ওঠা শ্রীনুর, গলিপথ থেকে ক্রমশ অপরাধ জগতের রাজপথে ধীরে ধীরে কর্তৃত্ব হাতে নেওয়া
খড়গপুরের মাফিয়া জগতের। শ্রীনু নাইডু জন্ম অন্ধ্রপ্রদেশে, কিন্তু বেড়ে ওঠা রেল শহর খড়গপুরে। निकल देखना देखना इसे बोलते घोड़ा क्या घोड़ा। রেল শহর খড়গপুর বঙ্গের শহর হলেও বাঙালির মতোই বহু অবাঙালির বাসও এখানে। আর ছাট লোহার ব্যবসাকে ঘিরে খড়গপুরের যাবতীয় অপরাধ। আকাশে বাতাসে উড়ছে টাকা, সেই টাকা কবজা করতেই মাফিয়া দৌরাত্ম্য। যার কবজায় ছাট লোহার ব্যবসা সেই ডন। শ্রীনু নাইডু ছিল দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ওয়ার্কশপের কর্মী, কিন্তু ঘনিষ্ঠরা বলে থাকেন এটুকুতে কোনোদিনই সন্তুষ্ট ছিল না সে, তাই বড় হওয়ার রাস্তাও তাড়াতাড়ি খুঁজে নেয় শ্রীনু। সে সময় খড়গপুরের ডন ছিল বাসব রামবাবু। পুলিশ সূত্রে খবর তার দলেই নাম লেখায় শ্রীনু, হয়ে ওঠে রামবাবুর ডান হাত। কিন্তু শ্রীনুর ভাগ্য ঘুরতে সময় লাগেনি। সিপিআই সাংসদ নারায়ণ চৌবের দুই ছেলে মানস ও গৌতম চৌবে খুনের ঘটনায় জড়িয়ে যায় রামবাবুর নাম। 2001-এর 3রা নভেম্বর হায়দ্রাবাদ থেকে গ্রেফতার হয় রামবাবু। তার জেলে থাকার সুযোগে খড়গপুরে লোহার ছাঁটের কারবারে ডন হিসেবে উঠে আসে শ্রীনু নাইডু। তৈরি করে নিজের গ্যাং। রামবাবুর বিরোধী গোষ্ঠী হিসেবেই পরিচিত হয় শ্রীনুর দল। প্রায় 9 বছরের কারাবাস জীবনে রামবাবুর কাছেও পৌঁছে গিয়েছিল শ্রীনুর উত্থান বার্তা। রামবাবুহীন খড়গপুরে শ্রীনুই তখন নয়া ডন। জামিনে রামবাবু জেল থেকে বেরিয়ে আসার পরে শ্রীনুর ধারণা হয় আবারও কারবারের নিয়ন্ত্রণ ফিরে পেতে চেষ্টা চালাবেন রামবাবু। পুলিশ সূত্রে খবর সেই কারণেই সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে শ্রীনুর গোষ্ঠী। 2011 সালে রামবাবুর ওপর হামলা হয়। তারপরই বেপাত্তা হয়ে যায় শ্রীনু নাইডু। প্রথমে পালিয়ে যায় ওড়িশায়, তারপর সেখান থেকে অন্ধ্রের বিশাখাপট্টনমের আঙ্কাপল্লী এলাকায়। 23শে সেপ্টেম্বর গভীর রাতে বিশাখাপট্টনম পুলিশের সহযোগিতায় সেখান থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর জেল থেকে ছাড়াও পায় শ্রীনু। ধীরে ধীরে হাত পাকাতে শুরু করে রাজনীতির জগতে। একটা সময় বিজেপির সঙ্গে শ্রীনুর দহরম মহরম তৈরি হয়। শ্রীনুর স্ত্রী পূজা খড়গপুর থেকে বিজেপির কাউন্সিলরও নির্বাচিত হন, কিন্তু তারপরই দল বদল। সূত্রের দাবি হঠাৎ পদ্মফুল থেকে ঘাসফুলের দিকে ঝোঁকেন শ্রীনু। তার স্ত্রীও দল বদলে নাম লেখান তৃণমূলে। মাত্র 27 বছর বয়সেই শ্রীনুর হাতে চলে আসে গোটা খড়গপুর। কিন্তু শ্রীনু কখনোই মুখে স্বীকার করত না তার রাজনৈতিক সত্তাও আছে। কিন্তু সবাই জানতো খড়গপুরের শেষ কথা তখন শ্রীনুই, কারোর চোখে হিরো। तीनों खड़गपुर का हीरो था, लेकिन बाद में चल गया था, बोल रही हूँ, है अभी भी सबका दिल में जिंदा है। কারোর চোখে ভিলেন। গলায় মোটা সোনার চেন, হাতে আংটি, ভালো ভালো জামা কাপড়। একটি বাংলা ছবিতেও অভিনয় করে শ্রীনু। কিন্তু এসব করতে গিয়ে মাত্র 27 বছর বয়সেই শ্রীনু কম শত্রু তৈরি করেনি। সেই শত্রুদের হাতেই শেষ পর্যন্ত শেষ হতে হলো খড়গপুরের ডনকে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। ঘণ্টাখানেক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা। সহযোগী নিবেদক সফেদ ডিটারজেন্ট পাউডার, সাফাই কা সুপারস্টার। বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, আমরা জানি জীবনের মূল্য। রাজা গোল্ডেন মারি বিস্কিটস, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন।